হরে কৃষ্ণা, রাধে রাধে। আসতে চলেছে অপরা একাদশী। অপরা একাদশী কবে পালিত হবে, পালন কবে করতে হবে, খাওয়া দাওয়ার নিয়ম কী, আর একাদশীর সম্পূর্ণ নিয়ম, সাথেই পুজো বিধি, কী কী দান করা খুবই ভালো জিনিস, এই সমস্ত তথ্য রয়েছে এই একই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা খুব ভালো করে দেখে শুনে নিন। আর অপরা একাদশী অন্যতম বড় একাদশী বলে গণ্য করা হয়, কেননা অপরা একাদশীতে সমস্ত প্রকার পাপের নাশ হয়। আপনারা চাইলে অপরা একাদশী করে সংকল্প করে তার পুণ্যের ফল নিজের কোনো পিতৃপুরুষকেও দিতে পারেন। তাতে তারা যদি অন্য কোনো যোনিতে ফেঁসে আছেন বা তাদের মুক্তি যদি না হয়, মোক্ষলাভ না হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের জীবনের অনেক অনেক উপকার লাগবে, পিতৃদোষ কম হয়ে যায়। আর অপরা একাদশীতে যদি ব্রত করতে না পারেন, তাহলে বিনা ব্রত পুজো অর্চনা করা সম্ভব। সেক্ষেত্রে কিছু ছোট নিয়ম আছে যেগুলো মেনে চলাটা একান্তই জরুরি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। যদি পছন্দ হয় তাহলে অনেক অনেক ভালোবাসা দেবেন আর অনেক অনেক লাইক করবেন। অপরা একাদশী বা যে কোনো একাদশীর দিন সকালবেলায় মানে যতটা সম্ভব হয় জলদি করেই ঘুম থেকে ওঠা উচিত। ব্রহ্ম মুহূর্তে যদি সম্ভব হয় তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, ঘর দোয়ার একটু পরিষ্কার করে নিন। ঘর পরিষ্কারের পিছনে বা সমস্ত কিছু গোছাবার পেছনে অতিরিক্ত সময় ব্যয় করবেন না, এতে কিন্তু সকালটা শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই বেরিয়ে যাবে। যতটা সম্ভব রাতের মধ্যেই গুছিয়ে রেখে সকালবেলায় আমাদেরকে পুজোতে বেশি করে সময়টা দিতে হবে। তো এখানে আমি সবথেকে আগে সূর্যদেবকে জল দেব, অর্ঘ্য দেব, আর তারপরে আমার যে 5টি দেববৃক্ষ আর সাথে তুলসী মাতা রয়েছেন তাদেরকে জল দেব। অনেকেই একাদশীর দিন তুলসীকে জল দেন না, যারা দেন না তারা এখানটা স্কিপ করতে পারেন। আমি কিন্তু সারা বছর আমার 5টি বৃক্ষ আর তার সাথে তুলসী মাতাকে জল দিই। তাই আমি যে কোনো একাদশীতে বা যে কোনো সময়েই তুলসী মাকে জল দিই। আর একাদশীর দিনে তুলসী ভাঙা উচিত নয়, মানে তুলসীর পাতা ছেঁড়া উচিত নয়। তাই একাদশীর আগেই তুলসী পাতা ছিঁড়ে রেডি করে রাখবেন, কেননা একাদশীর পুজো বিনা তুলসীতে সম্পূর্ণ মানা হয় না। তো সবথেকে আগে আমি আমার সূর্যনারায়ণের পুজো আর দেববৃক্ষের পুজোটা কমপ্লিট করে ফেলেছি। দরকার হলে আপনারা চৌকাঠেও একটুখানি আলপনা দিতে পারেন। একাদশীর দিনে আলপনা দেওয়া অথবা ছোট্ট করে বাড়িতে একটু আগুন জ্বালিয়ে হবন করাও খুব ভালো, খুব মানে কি বলবো, পূর্ণ ফলদায়ী মনে করা হয়। ঠিক আছে, একাদশীর পুজো আপনারা নিজেদের মন্দিরেও করতে পারেন, আবার আলাদা করে পিঁড়ে বা চৌকি বসিয়ে সেখানেও পুজো করা সম্ভব। ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ মাতা লক্ষ্মীর একত্রিত স্বরূপের পুজো এই দিন করা হয়। আর ধন সম্পত্তি প্রাপ্তির জন্য, প্রসপারিটির জন্য, ঘরে সুখ শান্তি সমৃদ্ধির জন্য একাদশীর ব্রত করা খুবই শুভ। অনেকেরই ধারণা আছে একাদশীর ব্রত বোধহয় সকলের জন্য নয়, কিন্তু শাস্ত্রমতে আপনাদের জানিয়ে রাখি যে 12 বছর থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকেই শুদ্ধ শাকাহারী অন্ন গ্রহণ করে, অথবা ফলাহারি থেকে, অথবা নির্জলা থেকে, যার যেমন শারীরিক কন্ডিশন সেই হিসাবে একাদশী পুজো করতে অথবা ব্রত করতে সামর্থ্য। তাহলে একাদশীর ব্রত কিন্তু সকলেই করতে পারেন। এবং একবার ভেবে দেখবেন ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ মাতা লক্ষ্মীর পুজো কি কারোর জন্য বারণ হতে পারে? একবার নিজেকে কোশ্চেন করে দেখবেন। এইগুলো কিন্তু খুবই কিছু বদ্ধমূল ভুল ধারণা অনেকের মধ্যেই আছে, তাই জন্যই জিনিসটা একটু পরিষ্কার করতেই আপনাদেরকে জানাচ্ছি। যদি তবু আপনাদের মনের মধ্যে কোথাও খুঁতখুত লাগে, তাহলে ব্রত করার যদি প্রয়োজন নাও থাকে, সেক্ষেত্রে বাড়িতে ভগবান নারায়ণ মাতা লক্ষ্মীর পুজোটা নিশ্চয়ই করবেন। এখানে আমার মন্দিরের পুজোটা সবথেকে আগে হয়ে গেছে। নাড়ুগোপালকে খুব সুন্দর করে সাজিয়েছি, হলুদ ড্রেস পরিয়েছি, মন্দিরে প্রদীপ জ্বালানো হয়ে গেছে, তার সাথে আরতি করা আর ভোগ লাগানো হয়ে গেছে। মন্দিরের পুজোটা করার পর এখানে আমি একটা হলুদ রঙের কাপড় মানে পেতে নিয়েছি, যাকে বলে আসন পেতে নিয়েছি। আর আপনাদের কাছে শ্রীবিষ্ণু নারায়ণ মাতা লক্ষ্মীর যদি মূর্তি থাকে, তাদের পঞ্চামৃত বা কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে পুজো করবেন। আর যদি এরকম ফটো থাকে, তাহলে জলের হালকা ছিটা করে তারপরে ফটোটাকে পরিষ্কার করে তারপরে পুজো করা সম্ভব। তো যেমন আছে সেই অনুযায়ী পুজো করা হয়। আর এখানে আমি ভগবান লক্ষ্মী গণেশকেও বসিয়ে নিয়েছি, কেননা বুধবারের দিন আর লক্ষ্মী গণেশের পুজো ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ বলে মনে করা হয় না। তাই এখানে বাড়ির লক্ষ্মী গণেশকে আমি স্নান করিয়ে বসিয়ে নিয়েছি। এরপরে সবথেকে আগে আমাদের প্রদীপ জ্বালাতে হবে। মন্দিরে একটি প্রদীপ প্রথমেই প্রজ্বলিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু যেখানেই চৌকি পেতে আলাদা করে পুজো করা হয়, সেখানে আলাদা করে একটি প্রদীপ স্থাপনা করা অত্যন্ত জরুরি। ইচ্ছে করলে আপনারা আজকের দিনে অখণ্ড দীপদান করতে পারেন। অখণ্ড দীপদান করলে অনেক রকম মনোকামনায় পূর্ণ হয়ে যায়। নিয়ম হচ্ছে যে যখন পুজোটা আমরা শুরু করব, তখনই একটা প্রদীপ প্রজ্বলিত করে দিতে হয় বেশি করে তেল দিয়ে। সেই প্রদীপ পরের দিন সকালের পারণ পর্যন্ত প্রজ্বলিত থাকবে। এতে সংসারের অত্যন্ত মঙ্গল হয়, অনেক ভালো, সংসারের প্রচুর মানে কি বলবো, ধন সম্পত্তি আর শান্তি সমৃদ্ধির জন্য খুবই ভালো।
এখানে প্রদীপ জ্বালানোর পর আমি বস্ত্রস্বরূপ কলাবা অর্পণ করব, মানে যেটাকে রলি বা রক্ষাসূত্র বলে জানা যায়। তো সবথেকে আগে গণেশ ভগবানকে এভাবে অর্পণ করব। দুর্বা ঘাস, লাল ফুল গণেশ ভগবানকে অর্পণ করা হয়, আর তার জন্য আলাদা করে ভোগ লাগানো হয়। কেননা একাদশী বা যে কোনো ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের পুজোতে তুলসী পাতা দেওয়া অত্যন্ত জরুরি, তাই ভগবান গণেশের জন্য আমরা আলাদা করে ভোগ অর্পণ করব। এখানে দেখুন যদি আপনাদের কাছে কোনো জামা কাপড় যদি ভগবানকে পরান বা সেরকম ধুতি থাকে বা দুপাট্টা থাকে, সেগুলোও অর্পণ করতে পারেন। অথবা যদি কিছুই না থাকে তাহলে রক্ষাসূত্র এইভাবে ইত্র লাগিয়ে বা অগুরু সেন্ট লাগিয়ে এইভাবে অর্পণ করা যেতে পারে। ঠিক আছে, এরপর আমি সবাইকে টিকা লাগিয়ে নেব। তো আপনারা যদি সম্ভব হয় তাহলে চন্দন বেটে সেই চন্দনের টিকা লাগাবেন, আর যদি সম্ভব না হয়, যেমন অনেকেই বলেন যে দিদি এত সময় থাকে না, সেক্ষেত্রে কিন্তু এরকম যে গুঁড়ো চন্দন পাওয়া যায় সেই দিয়েও টিকা লাগানো যেতে পারে। গোপী চন্দন, সাদা চন্দন, হলুদ চন্দন, কেশর চন্দন, অনেক রকমের চন্দন বাজারে পাওয়া যায়। তো যেটাই আপনাদের পছন্দ ভালো লাগে সেই রকম হলুদ চন্দন বা যে কোনো চন্দন দিয়ে ঠাকুরকে টিকা করা যেতে পারে। আর মাতা লক্ষ্মীকে লাল রঙের রলি অথবা সিঁদুর দিয়ে তিলক করে দিতে হবে। তো দেখুন এইভাবে সবাইকে আমরা তিলক করে দিয়েছি। আর এরপরে আমরা জেনে নিই যে একাদশী তিথিটা অ্যাকচুয়ালি কবে পড়ছে আর পারণ আমাদের কবে করতে হবে। তো একাদশী তিথি শুরু হচ্ছে 12ই মে, দিন হবে মঙ্গলবার, দুপুর 2:52 থেকে শুরু হচ্ছে। আর পরের দিন মানে 13ই মে দিন রয়েবে বুধবার, দুপুর 1:59 মানে 1:59 এটা সমাপ্ত হয়ে যাচ্ছে। তাহলে উদয়া তিথি হিসাবে সর্বত্র 13ই মে দিন বুধবার একাদশী তিথি পালিত হবে। আর আমাদের পারণটা কবে করতে হবে, একাদশী ব্রত যারা করেন তাদের উপযুক্ত সময়ে পারণ করাটা অত্যন্ত আবশ্যক। তাছাড়া একাদশী তিথি মানে একাদশীর ব্রত সম্পূর্ণ বলে ধরা হয় না। তো 14ই মে দিন হবে থার্সডে মানে বৃহস্পতিবার, সকাল 5:31 থেকে সকাল 8:14 ভেতরে পারণ করা প্রয়োজন। পারণ কিভাবে করতে হবে আগে ভিডিওতে আপনাদের জানাচ্ছি, তাই পুরো ভিডিওটা প্লিজ একবার দেখে নেবেন। তো এখানে দেখুন আমি সবাইকেই সুন্দর করে পুজোটা করে নিয়েছি। এরপরে আমরা ভোগ অর্পণ করব। মা লক্ষ্মী আর গণেশ একসাথেই থাকেন এবং তাদেরকে গৌরী গণেশ রূপে পুজো করা হয়, তো তাদের জন্য আলাদা করে ভোগ লাগিয়ে দিয়েছি। আর একাদশীর ব্রত ফলাহারি ব্রত হয়, তাই যত রকমের ফল এখন উপলব্ধ, যেমন শশা অথবা তরমুজ, খরমুজা, আম ইত্যাদি ফল মানে ভগবানকে অর্পণ করা যেতে পারে। অথবা আর যে কোনো ধরনের ফলাহারি ভোগ, যেমন লাউ দিয়ে যদি আপনারা সুজি হালুয়া টাইপের তৈরি করতে পারেন, তো সেই জন্য অর্পণ করা যেতে পারে। তো একাদশীতে দেখুন সুজি অথবা পঞ্চরবি শস্য, ডাল, আটা, চাল এগুলো খাওয়া হয় না, তাই এই ধরনের জিনিস ভগবানকে অর্পণ করা হয় না। এরপরে একাদশীর ব্রত কথাটি নিশ্চয়ই পড়ে নিতে হবে। তো আমার কাছে হিন্দি বই আছে, আমি এখান থেকেই পড়ি। আপনারা বাংলা বইও আপনাদের সামনাসামনি কোনো পুস্তকালয় থেকে জোগাড় করতে পারেন বা অনলাইনেও এটা পাওয়া যায়। তো সকালবেলায় যদি ব্রতকথা পড়ার সময় না থাকে তাহলে বিকেলবেলাতেও পড়া যেতে পারে। সকাল সন্ধ্যে দুই টাইমেই আমাদের সন্ধ্যা আরতি করা, সকালবেলায় আরতি করা, ভোগ ধূপ দ্বীপ ইত্যাদি ভগবানকে দর্শন করানো অত্যন্ত আবশ্যক। আর তার সাথে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের সহস্র নাম জপ, মাতা লক্ষ্মীর পাঁচালী অথবা যে কোনো ধরনের যে হরে নাম হরে কৃষ্ণ মন্ত্র জপ, মহামন্ত্র জপ এই ধরনের জিনিস নিয়েই আপনারা সারাটা দিন ব্যতীত করুন। দেখুন একাদশীর যে 3টে দিন আছে, দশমী, একাদশী আর দ্বাদশী, 3 দিনের নিয়ম হয়। দশমীর দিনে ব্রহ্মচারিত্ব পালন করা উচিত, ভূমিশয়ন, আর তার সাথে সন্ধেবেলার পর মানে সূর্যাস্তর পর কোনো রকম অন্ন গ্রহণ করা উচিত নয়। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের পুজো সেবা অর্চনা করা উচিত, ধূপ দ্বীপ ভোগ ইত্যাদি লাগানো উচিত। আর এখানে সম্পূর্ণরূপে পূজাটা ফলাহারি পূজা হয়ে থাকে। আর তারপরে সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি, ভগবানের নাম কীর্তন ও রাত্রি জাগরণের কথা বলা হয়েছে। আর তার সাথেই দ্বাদশীর দিন উপযুক্ত পারণ সময়ে ভগবানের কে দেওয়া কোনো ভোগ যেটা চাল দিয়ে তৈরি হবে, যেমন পায়েস, খিচুড়ি, ডাল ভাত, পোহা বা চিড়ের পোলাও, যে কোনো ধরনের যেগুলোতে চালের ব্যবহার হয়েছে এই ধরনের কোনো জিনিসকে পারণ করা উচিত। পারণের উপযুক্ত সময়েই পারণ করা উচিত। যদি একেবারেই সময় না থাকে তাহলে চালের 2টো দানা মুখে নিয়ে পরেও পারণ করা যেতে পারে। ঠিক আছে, পারণ যদি সময় মতো না করা হয় তাহলে কিন্তু একাদশীর ব্রত সম্পূর্ণ বলে মনে করা হয় না। তো এই ছিল আমাদের একাদশীর সম্পূর্ণ নিয়ম। অপরা একাদশীতে দিন যারা নিজের জন্য রাখেন ব্রত বা সংসারের জন্য রাখেন, তাদের তো ইহজীবনে মানে উপকার হয়ই হয়, তার সাথে
পরলোকেও অনেক উপকার হয়। তার সাথে যদি পিতৃপুরুষ কাউকে আপনারা জানেন যে তিনি শান্তি পাননি বা বহু পাপের অধিকারী, তাদের শান্তি পাওয়ার কথা নয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা সংকল্প নিয়ে নিজের যে পুণ্যফল তাদেরকে দিতে পারেন। এতে পিতৃদোষও কম হয় আর তার সাথে তাদের উদ্ধার হয় আর মানে মোক্ষ লাভ হয়ে যায়। এরপরে দেখুন আমরা সুন্দর করে আরতি করে নেব। আর ভগবানকে কর্পূর লং দিয়ে আরতি করা যায়। আজকের দিনে ছোটোখাটো একটা হবনও করা যেতে পারে। যদি আপনারা চান তাহলে তার উপরে একটা আলাদা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এইভাবে একাদশীর পুজোটা অত্যন্ত সরল সহজভাবে রেগুলার বেসিসে আপনারা যদি করেন তো ঘরে সুখ শান্তি সমৃদ্ধির সাথে সাথে বহু দোষ বাধা কেটে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা পছন্দ হয়েছে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের জন্য বাংলাতে আমি খুব সুন্দর সুন্দর পূজা রিলেটেড আর এই ধরনের নিয়ম রিলেটেড ভিডিও নিয়ে আসি, তাই ভিডিওগুলোকে অনেক অনেক শেয়ার করবেন, অনেকেই হয়তো উপকৃত হবে। আচ্ছা, আরেকটি ছোট্ট কথা আপনাদের জানিয়ে রাখি, যদি মালা জপের নিয়ম নিতে চান বা লাড্ডু গোপালের স্থাপনা করতে চান তাহলেও কিন্তু একাদশীর দিন থেকে মালা জপের নিয়ম অথবা লাড্ডু গোপালের স্থাপনা প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা আপনারা করতে পারেন। একাদশী রিলেটেড যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন। আর দেখুন, একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ মাতা লক্ষ্মীর পুজো করা হয়, সাথেই তুলসী মায়েরও পুজো করা আর সকাল বিকাল ধূপদান করা, দীপদান করা অত্যন্ত জরুরি। তো এই নিয়মগুলো মেনে চলবেন। যদি কোনো কারণে আপনাদের কাছে লক্ষ্মী, মাতা লক্ষ্মী, বিষ্ণুর ফটো মূর্তি না থাকে সেক্ষেত্রে রাধাকৃষ্ণের পুজো করা যেতে পারে, লাড্ডু গোপালের পুজো করা যেতে পারে। দানের জন্য দেখুন বলে রাখছি, যদি কিছুই না করতে পারেন তাহলে কমসে কম 11 টাকা দান করবেন। তাছাড়া জ্যৈষ্ঠ মাসের সময়, এই সময়তে কিন্তু ফল, জল, পয়সা, বস্ত্র আদি দান করা খুবই শুভ বলে মনে করা হয়। বিনা ব্রত রেখেও, বিনা ব্রতেরও একাদশী বিধি পালন করা সম্ভব। আর দেখুন, অধিক মাস সম্বন্ধে আপনাদের আগেই একটা ভিডিও দিয়েছি, নিশ্চয়ই ওই ভিডিওটি দেখবেন। 17ই মে থেকে অধিক মাস শুরু হয়ে যাচ্ছে এবং তারপরে কিন্তু কোনো নতুন ব্রত শুরু হয় না। তাহলে যদি সম্ভব হয় তাহলে এই ধরনের যদি কোনো ব্রত শুরু করতে চান তাহলে অধিক মাসের আগেই ব্রত শুরু করতে পারেন। অধিক মাসের সময়টিতে মানে মল মাস, অধিক মাস বা পুরুষোত্তম মাস, দীপদানের অত্যন্ত মাহাত্ম্য আছে। তার সাথে ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের পুজো পাঠ, নাম জপ এবং দানের বিশেষ মাহাত্ম্য আছে। অধিক মাস সম্বন্ধে আরও জানতে চাইলে কমেন্ট করে নিচে জানান। হরে কৃষ্ণ, রাধে রাধে।